নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। বনগাঁ লোকসভা কেন্দ্রে এ মাসের 20 তারিখ ভোট। প্রতিটি রাজনৈতিক দলগুলি এখনও শেষ পর্যায়ের ভোট প্রচারে ব্যস্ত। এবারের 14 নম্বর বনগাঁ তপশিলি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন প্রদীপ বিশ্বাস। গতকাল হরিণঘাটা ব্লকের বিরোহী বাজারে একটি পথসভা প্রচারে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সহসভাপতি পূজা বণিক। বিজেপি সরকার শাসন করছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের একটা ভুল সিদ্ধান্ত এবং যেভাবে তারা রাষ্ট্রীয় সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে গণতান্ত্রিকতাকে নষ্ট করার চেষ্টা করছে। এইখানে আমাদের সিএম যে কেজরিওয়াল, তিনি এখনো পর্যন্ত আজ অবধি তার কোনো রকম কোনো দোষ প্রমাণিত হয়নি, কিন্তু তিনি আজও জেলে রয়েছেন, কাস্টাডিতে রয়েছেন। দুই, আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় অপোজিশন পার্টি আমাদের পার্টি জাতীয় কংগ্রেস, তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে ফ্রোজেন করা হয়েছে, তারা কমপ্লেন করতে পারছে না, তাদের ওপর ফাইন লাগানো হয়েছে 1700 কোটি টাকা। তিন, অপোজিশন পার্টি যারা রয়েছে তাদেরকে কোনো রকম কোনো প্রেড অ্যাড যে দেওয়া হয় বিভিন্ন নিউজ চ্যানেলে, প্রিন্ট মিডিয়াতে, সেগুলো করতে দিচ্ছে না। বিভিন্নভাবে তাদেরকে প্রতিকূলতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তাদেরকে এগোতে দেওয়া হবে না, এক কথা। এছাড়া আমাদের যে ইলেকশন কমিশন, যার প্রধান কাজ হচ্ছে আমাদের সমগ্র দেশে ছোট বড় জেলায় রাষ্ট্রে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন গঠনের যে আইনটা রয়েছে সেটা বিগত 3 মাস আগে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সেটা করেছে মোদী সরকার। কি করেছে? এক, যেখানে আগে আমাদের নিয়ম ছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যিনি কিনা নিরপেক্ষভাবে 3 জনকে অ্যাপয়েন্ট করবে, সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে হাঁটিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হলো একজন ইউনিয়ন মিনিস্টার থাকবে, সেখানে আনা হলো আমাদের হোম মিনিস্টারকে, অমিত শাহকে, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের 2 জন যে ইলেকশন কমিশনার এলো তারা নিয়ন্ত্রণ, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইলেকশন কমিশনার যারা রয়েছে তারাও কিন্তু এক প্রকার ভাবে আমাদের পিএম এর নিজের মন অনুসারেই তাদেরকে গঠন করা হয়েছে, কোনোভাবে নিরপেক্ষতা বিচার হচ্ছে না। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে আমাদের যে রাজ্য স্তরে যে সরকার, তাদের কাছ থেকে আমরা পেয়েছি আজকে 2024 সাল এবং 2010 সালে পর থেকে আমরা লোকসভা এবং বিধানসভা ছাড়া আমরা কোনো ভোট হয় দিতে পারিনি, বা দিতে পারলেও সেই গণনাটা ঠিক করে না হওয়ার জন্য ফলস্বরূপ আমরা ঠিক মতো মূল্যায়ন করতে পারিনি। সুতরাং আমাদের বর্তমান শাসন ব্যবস্থার কাছে আমাদের এইটুকুই প্রাপ্য, এর থেকে আমরা বেশি কিছু প্রাপ্য আদায় করতে পারবো না। সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তা সবগুলোই তারা ভুলে গেছে। সেখানে দাঁড়িয়ে আজকে বেকার সমস্যা চূড়ান্ত হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেছিলেন যে বছরে 2 কোটি মানুষের চাকরি দেবেন, তার তিনি ভুলে গেছেন। এমনকি আমাদের ভারতবর্ষ জাতীয় সম্পদে পরিপূর্ণ একটি রাষ্ট্র, যেখানে কিনা এখন পিএম মোদী সরকার কি করছে না, তার পছন্দের মানুষের কাছে সেটা হয় তুলে দিচ্ছে, নয়তো বিক্রি করে দিচ্ছে। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তো আমাদের সম্পদ নেই, আমাদের বর্তমানেও আমরা কি করবো আমরা জানি না। সুতরাং তার ফলস্বরূপ বিভিন্নভাবে যে খনিজ পদার্থগুলো রয়েছে, ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস, সমস্ত কিছুর দাম বৃদ্ধি হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা আজ যাই বিচার ব্যবস্থার দিকে, তাহলে আমরা দেখতে পাবো 2024 সালে, এই সালে মার্চ মাসের 8 তারিখে আমরা দেখেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি কলকাতা হাইকোর্টের, তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং তিনি রিজাইন লেটার দিয়েছেন তার বিচারপতির পদ থেকে। কিন্তু তিনি এই রিজাইনটা দেওয়ার পরে তিনি টুইট করে জানিয়েছেন যে তিনি বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি বিজেপির সাথে অ্যাপ্রোচ করেছিলেন। সুতরাং আমরা জানতে পারছি তার বিজেপির সাথে একটা কানেকশন ছিল। সুতরাং আপনারা সাধারণ মানুষ ভেবে দেখুন যে একটা বিচারপতিতে যিনি বসে আছেন, তিনি যদি যে কোনো যদি পলিটিক্যাল ভাবে অ্যাটাচ থাকে, তাহলে কিভাবে আমরা নিরপেক্ষ বিচারটা পাবো? ঠিক আছে,
এবারে যে আছে দিল্লি কেজরিওয়াল, তার দোষ এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি, তার সত্ত্বেও কারণটা হচ্ছে PMLA অ্যাক্ট, যার পুরো কথাটা হচ্ছে প্রিভেনশন অফ মানি লেন্ডারিং অ্যাক্ট, যেটাকে অ্যামেন্ডমেন্ট করেছে মোদী সরকার। সাধারণভাবে আমরা জানি যে বেল মানে জামিন যেটা হয়, যদি আমাদেরকে কোনোভাবে যদি কোনো নন বেলেবল সেকশনে যদি আমাদের ওপর ধারা লাগানো হয়, তাহলে সর্বপ্রথম যেটা আমরা বেলটা অ্যাপ্লাই করতে পারি, বেল আমাদের দেওয়া হবে, তারপরে আমরা আমাদের সপক্ষে প্রমাণ জড়ো করবো, তারপরে আমরা সেখান থেকে নিস্তার হব। কিন্তু এই PMLA অ্যাক্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে কাস্টডিতে নেওয়া হবে, তারপরে আমাদেরকে আমরা যে নির্দোষ সেটা আমাদের প্রমাণ করতে হবে। সেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, সেটা তো মসজিদের পক্ষে সম্ভব হচ্ছে না, যার ফলে তারা 2 বছর ধরে, এমনকি দিল্লির যে হেলথ মিনিস্টার আছে, দিল্লির যে ফুড মিনিস্টার যারা রয়েছে, তারা এখনো পর্যন্ত জেলে রয়েছে। এমনকি আম আদমি পার্টির যে সঞ্জিত সিং MP, তিনি এখনো পর্যন্ত জেলে রয়েছে, তাদের দোষ এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। এমনকি তাদের এই 2 বছরে 500টার বেশি রেড এবং 1000টার বেশি উইটনেস আনা হয়েছে কোর্টেতে, তারপরও তাদের দোষী প্রমাণিত হয়নি, তা সত্ত্বেও তারা 2 বছর ধরে জেলে রয়েছে। কেন আছে? না এই PM আমাদের জন্য যে নতুন আইন প্রণয়ন করেছে, তাতে তাদের তো সমস্যাই। আমি তাদের কথা বাদ দিলাম, সাধারণ মানুষ কি করবে যদি এই ভোট আসতে বিভিন্ন সমস্যা হবে, সেই সময় কি হবে? আমি পেশায় একজন আইনজীবী, সদ্য প্র্যাকটিস করি। এই কোর্টেই যখন কোনো নন বেলেবল সেকশনে যখন ধারা লাগানো হচ্ছে, তখন সর্বপ্রথম বেল দেওয়া হচ্ছে না, কিন্তু আগে সেটা করা হতো না। আগে যদি মনে হতো যে না এই মানে বেল দিতে গেলে, আমি ভালো করে বলি, বেল দিতে গেলে দেখা হয় যে সেই রকম কোনো ক্ষতি কিছু হয়েছে কিনা, সেই লোকটার মাথা ফেটেছে কিনা, সে কদিন হসপিটালে ছিল, সবকিছু বিবেচনা করে যদি সেগুলো কিছু নাও থাকে, তাহলেও তাকে বেল দেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না? এটা সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তার নাম বিশাম দুবে, তিনি বলেছেন যে তিনি সমীক্ষা করে দেখেছেন যে জাজেসদের ওপরও একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, একটা প্রেশার তৈরি করা হচ্ছে, সেটা ফ্যামিলিগতভাবে হোক, যেভাবেই হোক না কেন প্রেশার তৈরি করা হচ্ছে, তাতেও তারা ভয় আছে, তাতেও তারা বেলটা দিতে পারছে না। বেলটা হচ্ছে আমাদের একটা অধিকারের মধ্যে পড়ছে, বেলটা দিতে তারা পারছে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তা আমাদের যে মোদী সরকার রয়েছে, তারা ক্রমাগতভাবে চেষ্টা করছে আমাদের দেশে একটা একদলীয় সরকার থাকবে, তারাই শাসন করবে, তারাই ক্ষমতায় থাকবে, সাধারণ মানুষের কথা শুনবে না, যদি তারা কিছু বলতে চায় তাহলে দেশদ্রোহী তকমা দেওয়া হবে তাদেরকে। সুতরাং আমি বলতে চাই, আমাদের ভারতবর্ষ মহান, আমরা ছোটবেলা থেকে বইতে পড়েছি, এখানে 572খানা ভাষাভাষীর মানুষ একসাথে থাকে, তাদের বিভিন্ন কালচার আছে। কেউ লক্ষ্মী পুজোয় সন্দেশ বানালে পরের সময় হয়তো ঈদে তারা তাদের বাড়িতে সিমুই খেতে যায়। সুতরাং এই যে ভ্রাতৃত্বের বন্ধন, এটা ক্রমাগতভাবে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। কোনো সরকার চেষ্টা করছে হিন্দুদেরকে করা হচ্ছে যে না, ওটা আমি যদি হিন্দু ভাবে বলি হিন্দুরা আমাদেরকে ভোট দেবে, ওটা মুসলিম ভাবে বললে মুসলিমরা আমাদেরকে ভোট দেবে। সুতরাং আমরা সেটাকে হাতিয়ার ভাবে তুলে নিচ্ছি, এটা কোনোদিনও আগে হয়নি। সুতরাং আপনারা সবাই চিন্তা করে দেখবেন, এই ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভোট, আমাদের সংবিধানকে বাঁচানোর ভোট। যদি সংবিধান কোনোভাবে অবক্ষুণ্ণ হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকার কোনো রাস্তা নেই। যে সংবিধানটা তৈরি করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে, সেই সংবিধানটা কোনো সরকার পারে না তছনছ করে দিতে। সুতরাং আমরা সকলের কাছে অনুরোধ করব যে আপনারা শুভবুদ্ধি সম্পন্ন সকলের মানুষ, আপনাদের কিসে ভালো হবে, আপনাদের শৈলতন্ত্রটা ভালো হবে নাকি নিজের যে ইচ্ছেটা, সামান্য ভোট আমি যাকে দেব আমার পছন্দ মতো দেব, সে জিততেও পারে নাও জিততে পারে, কিন্তু এটা তো আমার অধিকার, আমি দেব। আমার বাবা ভোট কেন্দ্রে গেছে, তাকে জানানো হয়েছে যে কেশব দাসকে যান হয়ে গেছে, এই জিনিসগুলো তাকে ছিল না, সত্যি ছিল না। তখন আমি ছোট ছিলাম, আমি জানতাম না, আমি বুঝতাম না যে কেন এটা হলো। তারপরে বাবাকে প্রশ্ন করেছি, বাবা কিছু বললো না, যাই হোক এখন সেটা বুঝতে পারি। সুতরাং আমি সবাইকে বলবো প্রতিবাদ করুন, এক একটা মানুষের প্রতিবাদ অনেক গুরুত্বপূর্ণ, সবাইকে বোঝান। সমীক্ষায় এটাও জানা গেছে যে 30% মানুষ ভোট দিতে যায় না।
আমাদের সবাইকে বলতে হবে যাতে সবাই ভোট দিতে যায়। এবং আমরা যদি ভারত মাতাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আমরা যদি গান্ধীজি, ভগৎ সিং, নেতাজিকে শ্রদ্ধা করি, তাদের পরিশ্রমকেও আমাদেরকে সম্মান দিতে হবে। আমাদেরকে গণতান্ত্রিকতাকে রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে। এবং আমি সর্বশেষ এটাই বলছি, 20 মে ভোট কেন্দ্রে আপনারা গিয়ে সকলে ভোট দেবেন। আপনাদের সুবুদ্ধি সম্পন্ন মানসিকতা বিচার করে আপনারা কাকে ভোট দেবেন অবশ্যই আপনাদের ব্যাপার। আমরা আপনাদের কাছে বিজেপি সরকার শাসন করছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের একটা ভুল সিদ্ধান্ত এবং যেভাবে তারা রাষ্ট্রীয় সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে গণতান্ত্রিকতাকে নষ্ট করার চেষ্টা করছে। এইখানে আমাদের সিএম যে কেজরিওয়াল, তিনি এখনো পর্যন্ত আজ অবধি তার কোনো রকম কোনো দোষ প্রমাণিত হয়নি, কিন্তু তিনি আজও জেলে রয়েছেন, কাস্টাডিতে রয়েছেন। 2, আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় অপোজিশন পার্টি, আমাদের পার্টি জাতীয় কংগ্রেস, তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে ফ্রোজেন করা হয়েছে, তারা কমপ্লেন করতে পারছে না, তাদের ওপর ফাইন লাগানো হয়েছে 1700 কোটি টাকা। 3, অপোজিশন পার্টি যারা রয়েছে তাদেরকে কোনো রকম কোনো প্রেড অ্যাড যে দেওয়া হয় বিভিন্ন নিউজ চ্যানেলে, প্রিন্ট মিডিয়াতে, সেগুলো করতে দিচ্ছে না। বিভিন্নভাবে তাদেরকে প্রতিকূলতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তাদেরকে এগোতে দেওয়া হবে না, এক কথা। এছাড়া আমাদের যে ইলেকশন কমিশন, যার প্রধান কাজ হচ্ছে আমাদের সমগ্র দেশে ছোট বড় জেলায়, রাষ্ট্রে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি